শুনছেন টক থিয়েটার, পাওয়ার্ড বাই ওয়ান ফেদার এন্টারটেইনমেন্ট। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই টক থিয়েটারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, পাওয়ার্ড বাই ওয়ান ফেদার এন্টারটেইনমেন্ট। আজ আপনারা শুনবেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে হরিলক্ষ্মী। হরিলক্ষ্মী আর কমলার ভূমিকায় ব্রততী ঘোষ আলী, শিবচরণ আর বিমলের ভূমিকায় সৌপ্তিক মল্লিক, অন্যান্য চরিত্রে সৌপ্তিক মল্লিক এবং ব্রততী ঘোষ আলী। এই গল্পের শুরুটা খুব সাধারণ, তবু এই ছোট্ট ঘটনাকে কেন্দ্র করেই হরিলক্ষ্মীর জীবনে যা ঘটে গেল তা মোটেই তুচ্ছ ছিল না। আসলে সংসারে অনেক সময় ছোট ব্যাপার থেকেই বড় বিপর্যয় শুরু হয়। যেমন বেলপুর গ্রামের দুই শরিক, একটা জাহাজ আর একটা জেলেদের ছোট নৌকার মতো পাশাপাশি শান্তিতে বাঁধা ছিল। হঠাৎ কোথা থেকে একটা ঝড় উঠে সব ওলটপালট করে দিল। জাহাজের দড়ি ছিঁড়ে গেল, নোঙর খুলে গেল, আর ছোট নৌকাটা এক মুহূর্তেই চুরমার হয়ে গেল। কেউ বুঝতেই পারল না কিভাবে সব এত তাড়াতাড়ি ঘটে গেল। বেলপুরের তালুক বড় কিছু নয়। এখানকার প্রজারা অনেক মার খেয়েও 1000 টাকার বেশি খাজনা দেয় না। তবু যদি 15 আনার মালিক শিবচরণের পাশে 2 পয়সার মালিক বিপিন বিহারীকে জাহাজের পাশে একটা জেলেডিঙির সঙ্গে তুলনা করি, তাতে খুব বেশি বাড়িয়ে বলা হবে না। যদিও তারা দূর সম্পর্কের আত্মীয় এবং 6-7 পুরুষ আগেও দুজনের পরিবার একসঙ্গেই থাকত। এখন কিন্তু একজনের গ্রামে 3 তলা দালান তুলেছে, আর একজনের বাড়ি ভেঙে ভেঙে প্রায় মাটির সমান হয়ে এসেছে। তবুও সব ঠিকঠাকই চলছিল, আর এভাবেই চলত যদি না এক ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে একেবারে ঘরে ঘরে ঝড় উঠে যেত। আর সেই ঘটনার সূত্রপাত এমনভাবে। একদিন হঠাৎ করে শিবচরণের স্ত্রী মারা গেলেন। বন্ধুরা বলল, এ বয়সী বা কত, 40-41 তো হবে, আবার বিয়ে করে নাও। অন্যেরা হেসে বলল, 40? শিবচরণের 40 তো অনেক আগেই পেরিয়ে গেছে রে। মানে কেউই সঠিক বলছিল না। তবে সত্যি কথা হলো, শিবচরণের চেহারায় বয়স বোঝার উপায় ছিল না। গায়ের রং ফর্সা, শরীর থলথলে, মুখে দাড়ি গোঁফের চিহ্ন মাত্র নেই। ঠিকমতো দাড়ি গোঁফ না গজানোর কিছু সুবিধা হয়তো আছে, কিন্তু অসুবিধাও কম নয়। কারণ এতে বয়স বোঝা মুশকিল হয়। কেউ যদি কম ধরে নিতে না চায়, তবে বেশি ধরতে গিয়ে ঠিক কতটা বাড়াবে সেটাও বুঝতে পারে না। তবে যাই হোক, টাকার জোরে বিয়ে আটকে রাখার সুযোগ কোথাওই নেই, বাংলায় তো নেই। স্ত্রী মারা যাওয়ার মাসখানেকের মধ্যেই শোক কাটিয়ে শিবচরণ হরিলক্ষ্মীকে বিয়ে করে বাড়ি নিয়ে এলেন। শূন্য বাড়িটা একদিনেই হাসি আনন্দে ভরে উঠল। শত্রুরা মুখে যতই কিছু বলুক না কেন, ভেতরে ভেতরে স্বীকার করল এইবার সত্যি ভগবান শিবচরণের প্রতি খুব খুশি হয়েছেন। তারা চাপা গলায় বলাবলি করল, মেয়ে তো বেশ সুন্দরীও বটে, শুধু বয়সের তুলনায় একটু কম বয়সী। ছেলে বা মেয়ে সন্তান সঙ্গে নিয়ে এলে আরো মানাতো। তবু এটুকু তারা মানতেই বাধ্য হল যে মেয়েটা দেখতে খুব সুন্দরী। সত্যি বলতে বর হয়তো বয়স্ক,
কিন্তু লক্ষ্মীর বয়সও একটু বেশি ছিল। এই জন্য বিয়েটা মোটামুটি মানানসই হয়ে গিয়েছিল। লক্ষ্মীর বয়স 19-এর কম হবে না। তার বাবা ছিলেন নতুন ধ্যান ধারণার মানুষ, আধুনিক মতের। তিনি মেয়েকে যত্ন করে অনেক দিন পড়াশোনা করিয়ে ম্যাট্রিক পর্যন্ত পাশ করিয়েছিলেন। তার ইচ্ছে ছিল মেয়েকে আরও ভালো কোথাও বিয়ে দেওয়ার, কিন্তু ব্যবসায় ক্ষতিতে পড়ে হঠাৎ দরিদ্র হয়ে যাওয়ায় শেষমেশ এই বরকেই মেনে নিতে বাধ্য হন। লক্ষ্মী শহরের মেয়ে, তাই বিয়ের পর স্বামীকে কয়েক দিনেই বুঝে ফেলেছিল। তার আসল সমস্যা ছিল বড় পরিবার, অনেক আত্মীয় স্বজন, কিন্তু কাউকেই সে আপন করে নিতে পারছিল না। তবে শিবচরণের ভালোবাসায় কোনো খামতি ছিল না। শুধু এই জন্যে নয় যে লক্ষ্মী ছিল তরুণী আর সে বৃদ্ধ, বরং সে যেন অমূল্য রত্ন পেয়েছে এমনই ভাবত। বাড়ির আত্মীয়দের মধ্যে কেউই বুঝে উঠতে পারছিল না নতুন বউকে কিভাবে খুশি করা যায়। একটা কথা প্রায়ই কানে আসত, এইবার মেজ বউয়ের দাপট গেল, মানে এই বউয়ের রূপ গুণে মেজ বউয়ের গর্ব মাটি হয়ে গেছে। তবু সব কিছুর পরও সুবিধা হল না। মাস দুয়েকের মধ্যেই লক্ষ্মী অসুস্থ হয়ে পড়ল। অসুখের মধ্যেই একদিন মেজ বউয়ের সঙ্গে দেখা হয়ে গেল। তিনি বিপিন বিহারীর স্ত্রী, মানে কাছের বাড়ির গৃহিণী। নতুন বউয়ের জ্বরের খবর শুনে দেখতে এসেছেন। বয়সে হয়তো 2-3 বছরের বড় হবেন। তাকে দেখে লক্ষ্মী মনে মনে স্বীকার করল, হ্যাঁ, উনিও সুন্দরী। কিন্তু তার দারিদ্র্যের ছাপ স্পষ্ট ছিল। গায়ে কোনো গয়না নেই, শুধু হাতে কিছু সোনার চুড়ি, পরনে একটু মলিন লাল পাড়ের শাড়ি, হয়তো স্বামীরই। সঙ্গে একটি 6-7 বছরের ছেলে, সেও রোগা। গ্রামের নিয়মে পুরো নগ্ন না হলেও তার কোমরে ছোট একটা শিউলি ফুল ছাপ দেওয়া কাপড় চড়ানো ছিল। লক্ষ্মী তার হাত টেনে নিয়ে আস্তে করে বলল, ভাগ্যিস জ্বর হয়েছিল, না হলে আপনাকে তো দেখা হতো না। তবে সম্পর্কে আমি বড় যা, তাই না? শুনেছি মেজ ঠাকুরপো আমার স্বামীর চেয়ে অনেক ছোট। মেজ বউ বলল, সম্পর্কে ছোট হলে কি তাকে আপনি বলা যায়? লক্ষ্মী বলল, প্রথম দিনই যা বললাম, নইলে আমি তো আপনি বলার মানুষ না। তবে তুমি আমাকে দিদি বলে ডাকবে, এটা যেন না করো, ওটা আমি মেনে নিতে পারবো না। আমার নাম লক্ষ্মী। মেজ বউ বলল, নাম বলে দিতে হয় না দিদি, আপনাকে দেখলেই বোঝা যায়। আর আমার নাম কে জানে, কেউ বোধহয় মজা করে কমলা রেখেছিল। এই বলে সে হালকা হেসে ফেলল। লক্ষ্মীর ইচ্ছে হলো সেও প্রতিবাদ করে বলে, তোমার দিকে তাকালেও তোমার নামটা বোঝা যায়, কিন্তু অনুকরণের মতো শোনাবে ভেবে বলতে পারল না। শুধু বলল, আমাদের নামের মানে তো এক, কিন্তু মেজ বউ, আমি তোমাকে তুমি বলতে পারলাম, তুমি পারলে না। মেজ বউ হেসে জবাব দিল, হঠাৎ তো তাই পারলাম না দিদি। বয়স ছাড়া তুমি সব দিক দিয়ে আমার বড়। দুদিন যাক, প্রয়োজন হলে বদলাতে কতক্ষণ লাগে। লক্ষ্মীর মুখে এক্ষুনি এর উত্তর এলো না, তবে মনে মনে বুঝে নিল মেয়েটা প্রথম দিনের পরিচয়টাকে অত ঘনিষ্ঠ করতে চায় না। কিন্তু কিছু বলার আগেই মেজ বউ উঠতে গিয়ে বলল, তাহলে আজ যাই দিদি, কাল আবার আসবো।
লক্ষ্মী অবাক হয়ে বলল, এখনই যাবে? এই তো এসেছ, একটু বসো না। মেজ বউ বলল, আপনি হুকুম করলে তো বসতেই হবে, কিন্তু আজ যাই দিদি, ওর আসার সময় হয়ে গেছে। এই বলে সে উঠে দাঁড়াল এবং ছেলের হাত ধরে যাবার আগে হেসে বলল, আসি দিদি, কাল একটু সকাল সকাল আসবো, কেমন? এই বলে ধীরে ধীরে বাইরে চলে গেল। বিপিনের বউ চলে গেলে লক্ষ্মী চুপ করে ওদিকে তাকিয়ে রইল। এখন আর জ্বর ছিল না, কিন্তু গ্লানি ছিল। তবু কিছুক্ষণের জন্য সে সব কিছু ভুলে গেল। এতদিন গ্রাম থেকে কত বউ ঝি যে এসেছে তার হিসেব নেই, কিন্তু পাশের বাড়ির দরিদ্র ঘরের এই মেয়েটির সঙ্গে তাদের তুলনায় চলে না। তারা এসেছে গেছে, কিন্তু উঠতে চায় না, আর বসতে বললে তো কোনো কথাই নেই। কত ফাজলাম ও কত বকবক, আনন্দ দিতে কত লজ্জাজনক চেষ্টা। ক্লান্ত মন তার মাঝে মাঝে বিরক্ত হয়ে উঠেছে। কিন্তু এই রকম মানুষদের মধ্যে থেকেই হঠাৎ কেউ এলো, আর তার অসুখের সময় কটা মুহূর্তেই নিজের পরিচয় দিয়ে গেল। লক্ষ্মী ওর বাপের বাড়ি কোথায় জিজ্ঞেস করতে পারেনি, কিন্তু তাও যেন কেমন করে টের পেয়ে গেল এই মেয়েটা তার মতো কলকাতার মেয়ে নয়। গ্রামে লেখাপড়া জানে বলেই ওর একটা নাম ডাক আছে। লক্ষ্মী ভাবল, খুব সম্ভব ও রামায়ণ মহাভারত গলা তুলে পড়তে পারে, কিন্তু তার বেশি নয়। যে বাবা বিপিনের মতো গরিব লোকের হাতে মেয়ে দিয়েছেন, তিনি মাস্টার রেখে স্কুলে পড়িয়ে মেয়েকে পাশ করিয়ে বিয়ে দেননি। রং উজ্জ্বল, শ্যামলা বলা চলে না, কিন্তু রূপের কথা বাদ দিলেও শিক্ষা, মেলামেশা, সামাজিক অবস্থান কোনো দিক থেকেই বিপিনের স্ত্রী তার সমান নয়। তবু একটা জিনিসে লক্ষ্মীর নিজেকে একটু ছোট মনে হলো, ওর কণ্ঠস্বর যেন গান, আর কথা বলার ধরনটা একেবারে মধুর। এতটুকু জড়তা নেই, যেন কথাগুলো আগে থেকেই মুখস্থ করে এনেছে, এমনই স্বাভাবিক। কিন্তু সবচেয়ে যেটা লক্ষ্মীর মনে গেঁথে গেল সেটা হলো মেয়েটার দূরত্ব। ও দরিদ্র ঘরের বউ, সেটা মুখে না বলেও এমনভাবে প্রকাশ করল যেন ওর এই অবস্থাটাই স্বাভাবিক, এর বাইরে যেন কিছু ওকে মানায় না। গরিব, কিন্তু ভিখারি না। একই পরিবারের একজন বউ, একজন অসুস্থ, তাই আর একজন তার খোঁজ নিতে এসেছে। এর বাইরে একটুও অন্য কোনো উদ্দেশ্য নেই। সন্ধ্যায় স্বামী যখন দেখতে এলেন, হরিলক্ষ্মী কথার ফাঁকে বলল, আজ ও বাড়ির মেজ বউ ঠাকুরুনকে দেখলাম। শিবচরণ বলল, কাকে? বিপিনের বউকে? লক্ষ্মী বলল, হ্যাঁ হ্যাঁ, আমার ভাগ্য ভালো, এতদিন পরে নিজেই দেখতে এসেছিলেন। তবে মিনিট পাঁচেকের বেশি বসতে পারলেন না, কাজ আছে বলে উঠে গেলেন। শিবচরণ বলল, কাজ? ওদের আবার কাজ কি? না দাসী আছে, না চাকর। বাসন মাজা থেকে হাঁড়ি ঠেলা সব তো ওকেই সামলাতে হয়। তুমি যেমন শুয়ে বসে গায়ে বাতাস খাইয়ে দিন কাটাও, তেমন তো নয়। এক ঘটি জলও তোমার গায়ে গড়িয়ে খেতে হয় না। নিজেকে নিয়ে এই রকম মন্তব্য হরিলক্ষ্মীর খুব খারাপ লাগল, কিন্তু বুঝতে পারল কথাগুলো হয়তো অপমান করার জন্য নয়, বরং তাকে খুশি করতেই বলা। তাই রাগ করল না, বলল, শুনেছি মেজ বউর নাকি খুব অহংকার, বাড়ি ছেড়ে কোথাও যায় না। শিবচরণ বলল, যাবে কোথা দিয়ে?
হাতে কগাছি চুড়ি ছাড়া তো আর কিছুই নেই। লজ্জায় কারোর সামনে মুখ দেখাতে পারে না। হরিলক্ষ্মী হালকা হেসে বলল, লজ্জা কিসের? দেশের লোক কি ওর গায়ে সোনা দানা দেখতে মুখিয়ে আছে, নাকি দেখলেই ছিছি করবে? শিবচরণ বলল, সোনা দানা? আমি যা তোমাকে দিয়েছি সেটা কোন শালার ছেলে চোখে দেখেছে? এতদিনে পরিবারকে দুটো চুড়ি ছাড়া আর কিছু দিতে পারলি না? হায় হায়, টাকার জোর কাকে বলে? জুতা মারবো আর। হরিলক্ষ্মী লজ্জায় আর বিরক্তিতে কেঁপে উঠে বলল, ছি ছি, এসব কি বলছো তুমি? শিবচরণ বলল, না না, আমার কথায় কোনো রাগ ঢাক নেই, যা বলবো সরাসরি বলবো। হরিলক্ষ্মী চুপ করে চোখ বন্ধ করে শুয়ে রইল। বলার মতো কিছু ছিল না তার। দুর্বলদের বিরুদ্ধে কড়া কথা বলাটাকেই যেন শিবচরণ স্পষ্টবাদিতা বলে মনে করে। সে থামল না, আবার বলল, বিয়েতে যে 500 টাকা ধার করেছিলি সেটা সুদে আসলে এখন 700-800 হয়ে গেছে, সেটা মনে আছে? গরিব হয়ে পড়ে আছিস থাক, কিন্তু চাইলে কান মোলে তোকে তাড়িয়ে দিতে পারি। দাসীরও যোগ্য না, আবার আমার পরিবারকে নিয়ে গর্ব। হরিলক্ষ্মী পাশ ফিরে শুয়ে পড়ল। অসুস্থ শরীরের উপর অপমান ও লজ্জায় তার সমস্ত শরীর যেন ঝিম ধরে গেল। পরদিন দুপুরে ঘরের মধ্যে হালকা শব্দ শুনে হরিলক্ষ্মী চোখ খুলে দেখল বিপিনের স্ত্রী চুপচাপ বেরিয়ে যাচ্ছে। ডাক দিয়ে বলল, মেজ বউ, কোথায় যাচ্ছ? মেজ বউ একটু লজ্জা পেয়ে ফিরে এসে বলল, না, আমি ভেবেছিলাম আপনি ঘুমিয়ে পড়েছেন। আজ কেমন আছেন দিদি? হরিলক্ষ্মী বলল, আজ অনেকটা ভালো আছি। কোথায় তোমার ছেলেটাকে আনোনি? মেজ বউ বলল, আজ সে হঠাৎ ঘুমিয়ে পড়েছে দিদি। হরিলক্ষ্মী বলল, হঠাৎ ঘুমিয়ে পড়ল মানে? মেজ বউ বলল, আসলে আমি দিনের বেলা ওকে ঘুমোতে দিই না, নইলে অভ্যেস খারাপ হয়ে যাবে। হরিলক্ষ্মী জিজ্ঞেস করল, রোদে রোদে দৌড়ঝাঁপ করে না? মেজ বউ বলল, করে তো বটেই, তবে ঘুমোনোর চেয়ে ওটাই ভালো। হরিলক্ষ্মী মজা করে বলল, তুমি নিজে বুঝি কখনো ঘুমাও না? মেজ বউ হাসি মুখে মাথা নাড়িয়ে বলল, না না। হরিলক্ষ্মী ভেবেছিল মেয়েদের স্বভাব মতো এবার হয়তো সে তার ব্যস্ততার লম্বা তালিকা দিতে শুরু করবে, কিন্তু সে একটাও বলল না। এরপর দুজনের মধ্যে আরও অনেক কথা চলতে থাকল। কথায় কথায় হরিলক্ষ্মী তার বাপের বাড়ির কথা, ভাই বোনদের কথা, মাস্টার মশাইয়ের কথা, স্কুলের কথা, এমনকি সে ম্যাট্রিক পাশ করেছিল সেই গল্পও বলে ফেলল। অনেকক্ষণ পর যখন হুঁশ ফিরে পেল, তখন বুঝতে পারল মেজ বউ কথা শোনার দিক থেকে যত ভালো, বলার দিক থেকে একেবারেই নীরব। নিজের সম্পর্কে সে খুব কমই বলেছে। প্রথমে হরিলক্ষ্মী লজ্জা পেল, তারপর ভাবল আমার মতো করে বলার মতো কিছুই হয়তো ওর নেই। কিন্তু যেমন করে গতকাল মেয়েটিকে দেখে হরিলক্ষ্মীর মন একটু বিরক্ত হয়েছিল, আজ তেমনই তার মনে গভীর এক শান্তি আর তৃপ্তি অনুভব হল। দেওয়ালের দামি ঘড়িটা নানা রকম সুরে বাজিয়ে 3টার সময় জানিয়ে দিল। মেজ বউ উঠে দাঁড়িয়ে ভদ্রভাবে বলল, দিদি, আজ তাহলে উঠি? লক্ষ্মী মজা করে বলল, তোমার কি ভাই 3টে পর্যন্তই ছুটি থাকে?
নাকি ঠাকুরপো কাঁটায় কাঁটায় ঘড়ি দেখে বাড়ি ঢোকেন? মেজ বউ বলল, না, আজ উনি বাড়িতেই আছেন। লক্ষ্মী বলল, ও তাই নাকি? তাহলে আরেকটু বসো না। মেজ বউ বসল না, আবার যাওয়ার জন্য পুরোপুরি পাও বাড়ালো না। আস্তে করে বলল, দিদি, আপনার এত শিক্ষা, এত জ্ঞান, আর আমি একটা গ্রামের মেয়ে। তোমার বাপের বাড়ি কি খুবই গ্রামের দিকে? মেজ বউ বলল, হ্যাঁ দিদি, একেবারে অজপাড়া গাঁ। কাল না বুঝে যদি কিছু ভুল বলে ফেলি, তবে আপনি যদি শপথ করাতে বলেন, আমি দিব্যি করতেও রাজি আছি। আমি কোনো অসম্মান করার জন্য বলিনি দিদি। হরিলক্ষ্মী অবাক হয়ে বলল, আরে মেজবু, তুমি তো এমন কিছুই বলনি আমাকে। মেজ বউ এই কথার কোনো উত্তর দিল না, শুধু আসি বলে আবার বিদায় নিয়ে ধীরে ধীরে বাইরে চলে গেল। কিন্তু তার কণ্ঠস্বর যেন হঠাৎ একটু ভিন্নভাবে শোনা গেল। রাতে শিবচরণ যখন ঘরে ঢুকল, তখন হরিলক্ষ্মী চুপচাপ শুয়েছিল। মেজ বউয়ের শেষ কথাগুলো তার মনে আর থাকল না। শরীর তুলনামূলক ভালো ছিল, আর মন শান্ত ও প্রশান্ত ছিল। শিবচরণ জিজ্ঞেস করল, কেমন আছো বড় বউ? লক্ষ্মী উঠে বসলেন। ভালো আছি। শিবচরণ বলল, সকালের ব্যাপারটা জানো? বাছাধনকে ডেকে এনে সকলের সামনে এমন কড়া কথা বলেছি যে জন্মে ভুলবে না। আমি বেলপুরের শিবচরণ। হরিলক্ষ্মী ভয়ে বলল, কাকে গো? শিবচরণ উত্তরে বলল, বিপিনকে ডেকে বলেছি, তোমার পরিবার আমার পরিবারের কাছে লজ্জার কাজ করছে। এত বড় অপমান! পাজি নিচু মানুষ, ছোট লোকের মেয়ে, তার খালি মাথায় ঘোল ঢেলে গাধার পিঠে চড়িয়ে গায়ে ফিরিয়ে দিতে পারি, জানিস? হরিলক্ষ্মীর মুখ রোগ ক্ষীণ হয়ে ফ্যাকাশে হয়ে গেল। বলল, বলো কি গো? শিবচরণ বুকে হাত দিয়ে গর্বে বলল, এই গায়ে আমি জজ, ম্যাজিস্ট্রেট আর দারোগা, পুলিশ সব একসঙ্গে। এই শর্মা আমার হাতে মরণ কাঠি, জীবন কাঠি। বলো, যদি কাল না বিপিনের বউ এসে তোমার পা টেপে, তাহলে আমি লাটু চৌধুরীর ছেলেই নই। আমি লাটু চৌধুরীর ছেলে বিপিনের বউকে সকলের সামনে অপমান করলেন, আর কুকথা বলতে লজ্জা পেলেন না। আর সেই দৃশ্য দেখে হরিলক্ষ্মী নির্দ্বিধায় চুপ করে থাকলেন। মনে মনে ভাবতে লাগলেন, ধরিত্রী, তুমি দ্বিধা হও। দ্বিতীয় পক্ষের তরুণী ভার্যার শরীর বাঁচানোর জন্য শিবচরণ শুধু নিজের শরীর বদলাতে রাজি ছিল, আর বাকিটা সব দিতেও প্রস্তুত ছিল। কিন্তু হরিলক্ষ্মীর সেই শরীর বেলপুরে কাউকে ভালো লাগল না। ডাক্তার পরামর্শ দিলেন হাওয়া বদলাতে। তাই শিবচরণ কয়েকজনকে নিয়ে মর্যাদামণ্ডিত আয়োজন করল হাওয়া বদলানোর জন্য। যাত্রার শুভ দিনে পুরো গ্রাম ভেঙে পড়ল। সবাই এলো, শুধু বিপিন আর তার স্ত্রী আসলো না। বাইরে শিবচরণ যা বলতে পারল না, ভিতরে বড় পিসি খুব রেগে উঠলেন। বাইরে ধূমপান করতে কেউ চাইল না। ঘরের ভিতরও পিসির চিৎকারে অনেক নারী একত্রিত হল। হরিলক্ষ্মী কিছুই বলল না, কিন্তু মেজ বউয়ের প্রতি তার রাগ আর অভিমান ছিল অন্যদের থেকে কম নয়। মনে মনে বলল,
তার বর্বর স্বামী যত অন্যায় করুক, সে নিজে কিছু করেনি। কিন্তু আজ ঘরের ও বাইরে যে মেয়েরা চিৎকার করছিল, তাদের সঙ্গে তার কোনো সম্পর্ক মিলল না, বরং তাদের প্রতি ঘৃণা বোধ হলো। যাত্রার পথে পালকির দরজা ফাঁক করে লক্ষ্মী উদ্দীপ্ত চোখে বিপিনের পুরনো ঘরের জানলার দিকে তাকিয়ে রইল, কিন্তু কোনো ছায়া তার চোখে পড়ল না। কাশীতে বাড়ি ঠিক হয়ে গিয়েছিল। সেখানে জল বাতাসের ভালো প্রভাবেই লক্ষ্মীর নষ্ট স্বাস্থ্য অনেক ভালো হয়ে উঠল। মাত্র ৩-৪ মাস পরে যখন সে ফিরে এলো, তখন তার শরীরের সৌন্দর্য দেখে গোপনে অনেক মেয়েদের ঈর্ষাও হল। হিম ঋতু এসে গিয়েছিল। দুপুরে মেজ বউ তার রোগাক্রান্ত স্বামীর জন্য একটা পশমের গলাবন্ধ বুনছিল। কাছেই ছেলে খেলছিল। ছেলেটি হঠাৎ করে চেঁচিয়ে উঠল, মা, জাকাই মা। মা হাতের কাজ ছেড়ে দিয়ে তাড়াতাড়ি এসে নমস্কার করে বসতে বলল। হাসি মুখে জিজ্ঞাসা করল, আরে দিদি, যে তোমার শরীর ভালো হয়েছে তো? লক্ষ্মী বলল, হ্যাঁ হয়েছে, কিন্তু না হতেই পারত, না ফিরতেও পারতাম। কিন্তু যাওয়ার সময় একবারও আমার খোঁজ নিলে না। পথটা তোমার জানলার দিকে তাকিয়ে তাকিয়ে গেলাম, কিন্তু একবারও তোমাকে দেখতে পাইনি। আমি তো তোমার মতো পাষাণ নই মেজ বউ। মেজ বউয়ের চোখ দিয়ে জল আসছিল, কিন্তু সে কিছু বলল না। লক্ষ্মী বলল, আমার যত দোষই থাক, তোমার মতো কঠিন মন আমার নেই। ভগবান যেন তা না করেন। তবে এমন সময় তোমাকে না দেখে থাকতে পারতাম না। মেজ বউ কোনো উত্তর না দিয়ে নীরব হয়ে দাঁড়িয়ে রইল। লক্ষ্মী আর কখনো আসেনি। আজ এই প্রথমবার সে এই বাড়িতে প্রবেশ করল। ঘরগুলো ঘুরে বেড়াতে লাগল। 100 বছরের পুরনো এই বাড়ি জীর্ণ শীর্ণ। মাত্র 3টে কক্ষ কোনো মতে বাসযোগ্য। দরিদ্রের ঘর বললেই চলে। আসবাবপত্র খুবই কম। চুন বালি খসে পড়েছে, সংস্কারের ক্ষমতা অবধি নেই। তবুও বাড়িটা অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন। বিছানা ঝকঝকে, কিছু দেবদেবীর ছবি টাঙানো আছে, আর আছে মেজ বউয়ের হাতে তৈরি নানা শিল্পকর্ম। এই শিল্পকর্মগুলো বেশিরভাগ পশম আর সুতার কাজ। শিক্ষানবিশের হাতে তৈরি সবুজ রঙের লাল ঠোঁটওয়ালা টিয়া পাখি বা 5 রঙের বেড়ালের মূর্তি নয়। মূল্যবান ফ্রেমে লাগানো লাল, নীল, বেগুনি, ধূসর, পাঁশুটে নানা রঙের পশমে ওয়েলকাম, আসুন বসুন বা বানান ভুল গানের অংশও নয়। লক্ষ্মী বিস্ময়ে জিজ্ঞাসা করল, ওটা কার ছবি মেজ বউ? যেন পরিচিত মনে হচ্ছে। মেজ বউ সলজ্জে হাসি দিয়ে বলল, ওটা ওটা তিলক মহারাজের ছবি। দেখেই বনবার চেষ্টা করেছিলাম, কিন্তু কিছুই হয়নি। এই কথা বলে সে সম্মুখের দেওয়ালে টাঙানো ভারতের কৌস্তব মহাবীর তিলকের ছবি আঙুল দিয়ে দেখিয়ে দিল। লক্ষ্মী বহুক্ষণ সেই দিকে তাকিয়ে থেকে আস্তে আস্তে বলল, চিনতে পারিনি, সে আমারই দোষ মেজ বউ, তোমার নয়। আমাকে শেখাবে ভাই? এই বিদ্যা শিখতে পারলে
তোমাকে গুরু বলে মানতে আমার আপত্তি নেই। মেজ বউ হাসতে লাগল। সেদিন ৩-৪ ঘন্টা পরে বিকেলে লক্ষ্মী বাড়ি ফিরে গেল, আর তখনই স্থির করল যে কাল থেকে সে কলা শিল্প শিখতে প্রতিদিন আসবে। সে আসতে শুরু করল, কিন্তু ১০-১৫ দিনের মধ্যেই স্পষ্ট বুঝতে পারল এই বিদ্যা শুধু কঠিনই নয়, অর্জন করতেও অনেক সময় লাগবে। একদিন লক্ষ্মী বলল, কি মেজ বউ, তুমি আমাকে যত্ন করে শেখাও না? মেজ বউ বলল, ঢের সময় লাগবে দিদি, তার থেকে বরঞ্চ আপনি অন্য সব বোনা শিখুন। লক্ষ্মী মনে মনে রাগ করল, কিন্তু তা লুকিয়ে জিজ্ঞাসা করল, তোমার শিখতে কতদিন লেগেছিল মেজ বউ? মেজ বউ উত্তর দিল, আমাকে কেউ শেখায়নি দিদি, নিজের চেষ্টাতেই একটু একটু করে। লক্ষ্মী বলল, তাই তো, নইলে পরের কাছে শিখতে গেলে তোমারও সময়ের হিসেব থাকতো। মুখে যাই বলুক, মনে মনে নিঃসন্দেহে অনুভব করছিল মেধা আর তীক্ষ্ণ বুদ্ধিতে এই মেজ বউয়ের কাছে সে দূর দূরান্তে দাঁড়াতে পারে না। আজ তার শিক্ষার কাজ অগ্রসর হল না, এবং অনেক আগেই সূচ সুতা প্যাটার্ন গুটিয়ে বাড়ি নিয়ে চলে গেল। পরদিন আর আসলো না, এবং এই প্রথম তার প্রতিদিন আসার অভ্যাসে ব্যাঘাত হল। দিন ৪ পরে আবার একদিন লক্ষ্মী সূচ সুতার বাক্স হাতে নিয়ে এই বাড়িতে এসে উপস্থিত হল। মেজ বউ তার ছেলেকে রামায়ণ থেকে ছবি দেখিয়ে দেখিয়ে গল্প বলছিল। তখন সম্ভ্রমে উঠে আসন পেতে দিল। উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করল, ২-৩ দিন আসেননি যে? আপনার শরীর ভালো ছিল না বুঝি? লক্ষ্মী গম্ভীর হয়ে বলল, না, এমনি ৫-৬ দিন আসতে পারিনি। মেজ বউ বিস্ময় প্রকাশ করে বলল, ৫-৬ দিন আসেননি? তাই হবে বোধহয়, কিন্তু আজ তাহলে ২ ঘন্টা বেশি থেকে কামাইটা পুষিয়ে নেওয়া চাই। লক্ষ্মী বলল, কিন্তু অসুখী যদি আমার করে থাকতো মেজ বউ, তোমার তো একবার খোঁজ করা উচিত ছিল। মেজ বউ সলজ্জে বলল, উচিত নিশ্চয়ই ছিল। আসলে সংসারে অসংখ্য রকমের কাজ, একলা মানুষ কাকেই বা পাঠাই বলুন? কিন্তু অপরাধ হয়েছে, তা স্বীকার করছি দিদি। লক্ষ্মী মনে মনে খুশি হল। এ কয়দিন সে অত্যন্ত অভিমান বশে আসতে পারেনি, অথচ অহর্নিশি যাই যাই করেই তার দিন কেটেছে। এই মেজ বউ ছাড়া শুধু গৃহে নয়, সমস্ত গ্রামের মধ্যেও আর কেউ নেই যার সঙ্গে সে মন খুলে মিশতে পারে। ছেলে নিজের মনে ছবি দেখছিল। হরিলক্ষ্মী তাকে ডেকে বলল, নিখিল, কাছে এসো তো বাবা। সে কাছে এলে লক্ষ্মী বাক্স খুলে একগাছি সরু সোনার হার তার গলায় পরিয়ে দিয়ে বলল, এই তো, খুব সুন্দর লাগছে, যাও খেলা করো গে। মায়ের মুখ গম্ভীর হয়ে উঠল। আপনি কি ওটা দিলেন নাকি? লক্ষ্মী স্মিত মুখে জবাব দিল, দিলাম বই কি। মেজ বউ বলল, আপনি দিলেও ও নেবে কেন? লক্ষ্মী একটু অপ্রস্তুত হয়ে গেল, বলল, কেন, জ্যাঠাইমা কি একটা হার দিতে পারেন না? মেজ বউ বলল,
তা জানি না দিদি, কিন্তু এটা ঠিক জানি আমি মা হয়ে সেটা নিতে দিতে পারি না। নিখিল, ওটা খুলে তোমার জ্যাঠাইমাকে দিয়ে দাও। দিদি, আমরা গরিব হতে পারি, কিন্তু ভিখারি না। হঠাৎ একটা দামি জিনিস পাওয়া গেল বলেই দু হাত পেতে নেব, সে হবে না। লক্ষ্মী চুপ করে বসে রইল। তার মনে হলো আজও যেন পৃথিবী দ্বিধা হয়ে যাক। যাওয়ার সময় সে বলল, তবে এই কথা তোমার ভাসুরের কানে যাবে মেজবউ। মেজবউ বলল, তার অনেক কথাই তো আমার কানে আসে। আমার একটা কথা যদি তার কানে যায়, তবে কান অপবিত্র হবে না। লক্ষ্মী বলল, বেশ, দেখা যাবে। তবে আমাকে অপমান করার দরকার ছিল না মেজবউ। আমিও শাস্তি দিতে জানি। মেজবউ বলল, এটা আপনার রাগের কথা দিদি, নইলে আমি তো আপনাকে অপমান করিনি। শুধু আমার স্বামীকে অকারণে অপমান করতে আপনাকে দিইনি। এটুকু বোঝার মতো শিক্ষা আপনার আছে। লক্ষ্মী বলল, তা আছে, শুধু তোমাদের পাড়াগাঁয়ের মেয়েদের সঙ্গে ঝগড়া করার শিক্ষা আমার নেই। মেজবউ এই কটু কথার কোনো জবাব দিল না, চুপ করে রইল। লক্ষ্মী উঠে দাঁড়িয়ে বলল, হাটটার দাম যাই হোক, আমি ছেলেটাকে স্নেহ করিয়ে দিয়েছিলাম, তোমার স্বামীর দুঃখ দূর করার জন্য নয়। মেজবউ, বড়লোক মানিয়ে যে গরিবকে শুধু অপমান করে, এটা তো তুমি বেশ শিখে নিয়েছ। কিন্তু ভালোবাসতেও যে পারে, সেটা শেখনি। শেখা দরকার, পরে গিয়ে যেন আমার পা ধরে কাঁদতে না হয়। উত্তরে মেজবউ শুধু একটু মুচকি হেসে বলল, না দিদি, সে ভয় তোমার করতে হবে না। বন্যার চাপে যখন মাটির বাঁধ ভাঙতে শুরু করে, তখন তার সামান্য শুরু দেখে বোঝা যায় না যে টানা জলপ্রবাহ কত তাড়াতাড়ি ভাঙনটাকে এত ভয়াবহ, এত বিশাল করে তুলবে। হরিলক্ষ্মীর অবস্থাও ঠিক তাই হল। স্বামীর কাছে বিপিন আর তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগের কথাগুলো যখন শেষ হল, তখন তাদের পরিণাম কল্পনা করে সে নিজেই ভয় পেল। মিথ্যা বলা তার স্বভাব নয়, বলতেও তার শিক্ষা আর সম্মানে বাধে। কিন্তু এক ধরনের অপ্রতিরোধ্য জলের স্রোতের মতো যেসব কথা আপনি ঠেলে মুখ থেকে বেরিয়ে এলো, তার অনেকগুলো যে মিথ্যে, সেটা সে নিজেই বুঝতে পারল। অথচ সে নিজের মুখ বন্ধ রাখতে পারল না। তবে একটা ব্যাপার, তার স্বামীর স্বভাব সম্বন্ধে সে এতটা জানত না। সেটা যেমন কঠোর, তেমনি প্রতিহিংসাপরায়ণ এবং বর্বর। কারো উপর অত্যাচার করতে গিয়ে কোথায় থামতে হয় সেটা যেন সে জানেই না। সেদিন শিবচরণ কোনো রাগ দেখালো না, সব কথা চুপচাপ শুনে শুধু বলল, আচ্ছা, 6 মাস পরে দেখো, বছর ঘোরার আগেই সব হবে। অপমান আর লাঞ্ছনার আগুন হরিলক্ষ্মীর ভিতরে আগেই জ্বলছিল। বিপিনের স্ত্রী যেন উপযুক্ত শাস্তি পায়, সেটা সে সত্যিই চেয়েছিল। কিন্তু শিবচরণ বাইরে চলে যাওয়ার পর তার মুখের এই কয়েকটা কথা বারবার মনে পড়ে যেতে লাগল। আর হরিলক্ষ্মীর মনে শান্তি রইল না। কোথায় যেন কি একটা খুব ভুল হয়ে গেল, এমনটাই মনে হতে লাগলো তার। কয়েকদিন পরে এক প্রসঙ্গে হরিলক্ষ্মী হাসি মুখে স্বামীকে জিজ্ঞেস করল, শুনছো, বলছি ওদের বিষয়ে কিছু করছো? কারা? বিপিন ঠাকুর পোড়া।
শিবচরণ নির্লিপ্তভাবে বলল, কি আর করব, আর করেই বা কি হবে, আমি তো আর রাজা নই। হরিলক্ষ্মী একটু চিন্তিত হয়ে জিজ্ঞেস করল, মানে? শিবচরণ বলল, মেজ বৌমা নাকি বলেন রাজত্বটা তো আর বড় ঠাকুরের নয়, ইংরেজ সরকারের। হরিলক্ষ্মী বলল, বলেছে নাকি? কিন্তু আচ্ছা। কি আচ্ছা? স্ত্রী একটু সন্দেহের সুরে বলল, কিন্তু মেজ বউ তো এমন কথা সাধারণত বলে না। খুব চালাক জানোই তো, ও অনেকে হয়তো বাড়িয়ে বলেও তোমার কাছে নিয়ে যায়। শিবচরণ বলল, তা আশ্চর্য কিছু নয়, তবে কথাটা আমি নিজের কানে শুনেছি। হরিলক্ষ্মী পুরোপুরি বিশ্বাস করতে পারল না, কিন্তু তখন স্বামীর মন রাখতে হঠাৎ রেগে গিয়ে বলল, কি বলো? এত বড় অহংকার! আমাকে না হয় যা খুশি বলেছে, কিন্তু তুমি তো ওর ভাসুর, তোমার একটা সম্মান থাকা উচিত। শিবচরণ বলল, হ্যাঁ, হিন্দু ঘরে তো সবাই এমনই ভাবে, লেখাপড়া জানা বিদ্বান মেয়ে তো, যা খুশি বলে। আমাকে অপমান করে রেহাই পাবে, কিন্তু তোমাকে অপমান করলে কেউ রক্ষা পাবে না। সদরে একটু দরকারি কাজ আছে, আমি যাচ্ছি। এই বলে শিবচরণ বেরিয়ে গেল। কথাবার্তাটা হরিলক্ষ্মী যেভাবে চালাতে চেয়েছিল তা হল না, বরং সব উল্টো হয়ে গেল। স্বামী বেরিয়ে গেলে তার মনে হতে লাগলো কথাটা যেন ঠিকঠাকভাবে ওঠেনি, কিছু একটা ভুল হয়ে গেছে। সদরে গিয়ে শিবচরণ বিপিনকে ডেকে বলল, 5-7 বছর ধরে তোকে বলে যাচ্ছি বিপিন, তোর গোয়ালটা সরাস, শোবার ঘরে টিকতে পারি না। কথা কানে নিবি না ঠিক করেছিস নাকি রে? বিপিন অবাক হয়ে বলল, কই, আমি তো একবারও শুনিনি বড়দা। শিবচরণ নির্বিকারভাবে বলল, কম করে হলেও 10 বার বলেছি তোকে, তোর মনে না থাকলে দোষ নেই, কিন্তু এত বড় জমিদারি যার শাসন করতে হয় তার তো কথা মনে রাখতে হয়। তা যাই হোক, তোর নিজেরও তো একটা বুদ্ধি থাকা দরকার। পরের জায়গায় নিজের গোয়াল ঘর রেখে কতদিন চলবে? কালই ওটা সরিয়ে ফেল, আমার কিন্তু আর সহ্য হবে না, শেষবার বলে গেলাম। বিপিন এমন কথা শুনে একেবারে হতবাক হয়ে গেল। তার পিতামহের সময় থেকে যে গোয়াল ঘরটাকে নিজেদের মনে করে এসছে, এখন শুনতে হচ্ছে সেটা পরের। এত বড় মিথ্যের প্রতিবাদ করতেও তার মুখ থেকে একটা শব্দ বের হলো না। সে চুপচাপ বাড়ি ফিরে এলো। সব কথা শুনে বিপিনের স্ত্রী বলল, কিন্তু রাজার আদালত তো এখনো খোলা আছে, তাই না? বিপিন চুপ করে রইল। সে যতই ভালো মানুষ হোক না কেন, সে জানত ইংরেজ রাজার আদালতের বিশাল দরজা যতই খোলা থাকুক, গরিব মানুষের পক্ষে সেখানে ঢোকার পথ প্রায় নেই বললেই চলে। আর তাই হল। পরদিন বড়বাবুর লোকজন এসে পুরনো ভাঙাচোরা গোশালা ভেঙে একটা লম্বা দেওয়াল তুলে দিল। বিপিন থানায় খবরও দিয়ে এলো, কিন্তু আশ্চর্যের বিষয়, যতক্ষণ না শিবচরণের পুরনো ইট দিয়ে নতুন প্রাচীর পুরো তৈরি হয়ে গেল, ততক্ষণ একটি পুলিশের টুপি পর্যন্ত সেখানে দেখা গেল না। বিপিনের স্ত্রী চুরি বিক্রি করে আদালতে মামলা করল, কিন্তু লাভ কিছুই হল না, শুধু গয়নাটাই হারালো। বিপিনের এক পিসিমার ঘনিষ্ঠ এক শুভাকাঙ্ক্ষী এই দুর্দিনে হরিলক্ষ্মীর কাছে সাহায্য চাইতে বলেছিলেন। জবাবে বিপিনের স্ত্রী নাকি বলেছিল, বাঘের সামনে হাত জোর করে লাভ কি পিসিমা? প্রাণটা তো যাবেই, তার উপর অপমানটাই শুধু বেশি করে পেতে হবে।
কথাটা হরিলক্ষ্মীর কানে পৌঁছালেও সে চুপ করে রইল। সে কোনো প্রতিবাদ করল না, এমনকি কিছু বলার চেষ্টাও করল না। পশ্চিম থেকে ফেরার পর থেকেই তার শরীর আর পুরোপুরি সুস্থ হয়নি। এই ঘটনার মাসখানেকের মধ্যেই সে আবার চড়ে পড়ল। কিছুদিন গ্রামের ডাক্তার দেখিয়ে কাজ না হলে চিকিৎসকের পরামর্শে আবার তাকে বাইরে যেতে প্রস্তুত হতে হলো। এইবার নানা কাজে ব্যস্ত থাকার কারণে শিবচরণ তার সঙ্গে যেতে পারল না, গ্রামেই থেকে গেল। যাবার সময় হরিলক্ষ্মী স্বামীকে একটি কথা বলতে বারবার মনস্থির করেও কিছুতেই মুখ ফুটে বলতে পারল না। তার মনে হচ্ছিল এই অনুরোধ বৃথা যাবে, শিবচরণ সেটার মানে বুঝবে না। হরিলক্ষ্মীর অসুস্থ শরীর পুরোপুরি সুস্থ হতে এবার বেশ খানিকটা সময় লেগে গেল। প্রায় 1 বছরের বেশি সময় পর সে বেলপুরে ফিরে এলো। শুধু জমিদারের আদরে স্ত্রী হিসেবেই নয়, সে এত বড় একটি সংসারের গৃহিণীও বটে। পাড়ার মেয়েরা দল বেঁধে তাকে দেখতে এলো। যারা বয়সে বড় তারা আশীর্বাদ করল, যারা ছোট তারা পা ছুঁয়ে প্রণাম করে ধুলো নিল। শুধু এলো না বিপিনের স্ত্রী। সে যে আসবে না হরিলক্ষ্মী তা জানত। এই 1 বছরে তাদের কি অবস্থা, যেসব ফৌজদারি আর দেওয়ানি মামলা তাদের বিরুদ্ধে চলছিল, তার কি পরিণতি হয়েছে, এসব কিছুই সে কাউকে জিজ্ঞেস করেনি, জানার চেষ্টাও করেনি। শিবচরণ কখনো বাড়িতে থেকেছে, কখনো বা পশ্চিমে হরিলক্ষ্মীর কাছে গিয়ে থেকেছে। যখনই দেখা হয়েছে হরিলক্ষ্মীর মনে সবার আগে বিপিনদের কথাই মনে পড়েছে। তবুও একদিনের জন্য সে স্বামীকে কিচ্ছু জিজ্ঞেস করেনি। প্রশ্ন করতে তার যেন ভয় করত। মনে হতো এতদিনে হয়তো সব মিটে গেছে, হয়তো আর সেই রাগটা নেই। যদি প্রশ্ন করে আবার পুরনো ক্ষতটা না জেগে ওঠে, এই ভয়ে সে এমন ভাব করে থাকত যেন এসব তার মনেই নেই। অন্যদিকে শিবচরণও কখনো নিজে থেকে বিপিনদের ব্যাপারে কিছু বলতো না। আসলে স্ত্রীর অপমান সে ভুলে যায়নি, বরং তার অনুপস্থিতিতে যা ব্যবস্থা করার দরকার ছিল তা সে করেই রেখেছে। এই কথাটা সে হরিলক্ষ্মীকে বুঝতে দেয়নি। তার ইচ্ছে ছিল লক্ষ্মী বাড়ি ফিরে নিজের চোখে সব দেখে আনন্দ আর বিস্ময়ে অভিভূত হয়ে উঠুক। বেলা বাড়ার আগেই পিসিমার বারবার স্নেহপূর্ণ তাড়নায় লক্ষ্মী স্নান করে এলে তিনি উৎকণ্ঠা প্রকাশ করে বললেন, তোমার শরীর তো এখনো বেশ দুর্বল বৌমা, নিচে গিয়ে খাওয়ার দরকার নেই, এখানেই খেয়ে নাও। লক্ষ্মী আপত্তি জানিয়ে হাসতে হাসতে বলল, পিসিমা, এখন শরীর একেবারে ভালো হয়ে গেছে, আমি রান্নাঘরে গিয়ে খেতে পারবো, ওপরে খাবার বয়ে আনার দরকার নেই। চলো চলো, নিচেই যাচ্ছি। পিসিমা বাধা দিয়ে জানালেন শিবুর নিষেধ আছে। তার আদেশেই ঝি ঘরের মেঝেতে আসন পেতে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। কিছুক্ষণ পর রাঁধুনি খাবার নিয়ে এসে হাজির হল। সে চলে গেলে লক্ষ্মী আসনে বসে জিজ্ঞেস করল, রাঁধুনিটা কে পিসিমা? আগে তো কখনো দেখিনি। পিসিমা হেসে বললেন, চিনতে পারলে না বৌমা? ও যে আমাদের বিপিনের বউ। লক্ষ্মী স্তব্ধ হয়ে বসে রইল। বুঝতে পারল তাকে চমকে দেওয়ার জন্যই এত বড় আয়োজন গোপনে করা হয়েছিল। কিছুক্ষণ নিজেকে সামলে নিয়ে সে পিসিমার মুখের দিকে তাকিয়ে কৌতূহল ভরে রইল।
পিসিমা বললেন, বিপিন মারা গেছে, শুনেছ তো? লক্ষ্মী কিছুই শোনেনি। তবে যে এইমাত্র তাকে খাওয়ালো তার মুখ দেখেই বোঝা যাচ্ছিল সে বিধবা। ঘাড় নাড়িয়ে বলল, হ্যাঁ। পিসিমা বাকি ঘটনাটুকু বলে বললেন, যা ধুলো মাটি ছিল সব মামলাই খুইয়ে বিপিন মারা গেল। বাকি পাওনার দায়ে বাড়িটাও চলে যেত। তখন আমরা পরামর্শ দিলাম, মেজ বউ 1-2 বছর খেটে কষ্ট করে টাকা শোধ করে দাও, অন্তত তোমার অযোগ্য ছেলেটার মাথা গোজার ঠাঁইটুকু তো বাঁচুক। লক্ষ্মী বিবর্ণ মুখে পলকহীন চোখে নিঃশব্দে চেয়ে রইল। পিসিমা হঠাৎ গলা নিচু করে বললেন, তবু আমি একদিন ওকে আড়ালে রেখে বলেছিলাম, মেজ বউ, যা হবার তা তো হয়েছে, এখন যেভাবে হোক ধার ধর করে কাশি গিয়ে একবার বৌমার পায়ে পড়ো। ছেলেটাকে তার কোলে দিয়ে বলো, দিদি এর তো কোনো দোষ নেই, একে বাঁচাও। এই কথাগুলো বলতে বলতেই পিসিমার চোখে জল এসে গেল। আঁচলে চোখ মুছে বললেন, কিন্তু সেই যে এক জায়গায় মুখ মুজে বসে রইল, বা না, কিছুই জবাব দিল না। হরিলক্ষ্মী বুঝতে পারল সব দোষ যেন এখন শুধু তারই ঘাড়ে এসে পড়েছে। তার মুখে খাবার একেবারে তেঁতো হয়ে গেল। একটা গ্রাসও যেন গলার নিচে নামতে চাইল না। পিসিমা কোনো এক কাজে ঘর থেকে একটু বাইরে গিয়েছিলেন। ফিরে এসে লক্ষ্মীর খাবারের অবস্থা দেখে চঞ্চল হয়ে উঠলেন। ডাক দিলেন, বিপিনের বউ, ও বিপিনের বউ। বিপিনের স্ত্রী দরজার বাইরে এসে দাঁড়াতেই তিনি রেগে গিয়ে বললেন, এইভাবে অবহেলা করে কাজ করলে তো চলবে না বিপিনের বউ। বৌমা এক গ্রাসও মুখে দিতে পারলো না, এমন রান্না করেছো। ঘরের বাইরে থেকে কোনো উত্তর এলো না। কিন্তু অন্যের এই অপমানের ভারে, লজ্জা আর বেদনায় ঘরের ভেতর হরিলক্ষ্মী মাথা নিচু করে বসে রইল। পিসিমা আবার বললেন, চাকরি করতে এসে যদি এভাবে জিনিসপত্র নষ্ট করো তাহলে তো চলবে না বাছা। সবাই যেমন করে কাজ করে তুমিও তেমন করো, এখনই বলে দিলাম। বিপিনের স্ত্রী এবার ধীরে ধীরে বলল, প্রাণপণ সেই চেষ্টাই করি পিসিমা। আজ হয়তো কোনোভাবে খারাপ হয়ে গেছে। এই বলে সে নিচে চলে গেল। লক্ষ্মী উঠতেই পিসিমা হায় হায় করে উঠলেন। লক্ষ্মী মৃদু কণ্ঠে বলল, কেন দুঃখ করছো পিসিমা? আমার শরীরটা ভালো নেই বলেই খেতে পারলাম না। মেজো বউয়ের রান্নায় কোনো দোষ ছিল না।
হাত মুখ ধুয়ে নিজের একা ঘরে ফিরে এসে লক্ষ্মীর যেন দম বন্ধ হয়ে আসতে লাগল। যত অপমানই সহ্য করুক, বিপিনের স্ত্রী হয়তো এই বাড়িতে চাকরি করে যেতে পারবে, কিন্তু আজকের পর থেকে লক্ষ্মীর নিজের গৃহিণীপনার পরিশ্রম দিয়ে আর কিভাবে চলবে? মেজ বউয়ের একটুখানি সান্ত্বনা আছে, দুঃখ সহ্য করার সান্ত্বনা, কিন্তু লক্ষ্মীর নিজের জন্য আর কিছুই অবশিষ্ট রইল না। রাতে স্বামীর সঙ্গে কথা বলবে কিনা তা লক্ষ্মী বুঝতেই পারল না। ভালো করে তাকিয়েও দেখতে পারল না তার দিকে। আজ সে চাইলে এক কথায় বিপিনের স্ত্রীর সমস্ত দুঃখ দূর করে দিতে পারত, কিন্তু একজন নিরুপায় নারীর উপর যে মানুষ এত বড় প্রতিশোধ নিতে পারে তাকে সে স্বামী বলে ভাবতে পারল না। তার কাছে গিয়ে কিছু চাওয়াটা যেন নিজের অপমান ছাড়া আর কিছুই মনে হল না। শিবচরণ হালকা হেসে জিজ্ঞেস করল, মেজ বৌমার সঙ্গে দেখা হলো? বলো দেখি, কেমন রান্না করছে? হরিলক্ষ্মী কোনো জবাব দিতে পারল না। তার মনে হলো এই মানুষটি যদি তার স্বামী হয় এবং সারা জীবন যদি তার সাথেই কাটাতে হয়, তবে যেন এই পৃথিবী দ্বিধা হয়ে যায়। পরদিন সকালে উঠে লক্ষ্মী দাসীর মাধ্যমে পিসিমাকে বলিয়ে পাঠালো তার জ্বর এসেছে, সে কিছুই খাবে না। পিসিমা ঘরে এসে জেরা করতে করতে লক্ষ্মীকে অতিষ্ঠ করে তুললেন। তার মুখের ভাব আর কণ্ঠস্বরে যেন একটা সন্দেহের আভাস ছিল। মনে হলো লক্ষ্মী যেন কিছু একটা লুকোতে চাইছে। তিনি বললেন, কিন্তু তোমার সত্যি অসুখ হয়েছে তো বৌমা? লক্ষ্মী জোরে মাথা নেড়ে বলল, আমার জ্বর হয়েছে, আমি আমি কিছুই খাবো না। ডাক্তার এলে লক্ষ্মী দরজা থেকেই তাকে বিদায় দিয়ে বলল, আপনি তো জানেন আপনার ওষুধে আমার কিছুই হয় না, আপনি যান। শিবচরণ এসে অনেক কিছু জিজ্ঞেস করল, কিন্তু লক্ষ্মী একটাও উত্তর দিল না। আরও 2-3 দিন এভাবে কাটার পর বাড়ির সবাই যেন অজানা এক আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে উঠল। সেদিন বেলা প্রায় 3টের সময় লক্ষ্মী স্নানঘর থেকে নিঃশব্দে ধীরে ধীরে উঠোনের এক পাশ দিয়ে উপরে উঠছিল। এমন সময় পিসিমা রান্নাঘরের বারান্দা থেকে দেখে চিৎকার করে উঠলেন, দেখো বৌমা, বৌমা দেখো দেখো, এই বিপিনের বইয়ের কাজ। এই যে মেজ বউ শেষ পর্যন্ত চুরি করতে শুরু করলে। হরিলক্ষ্মী কাছে গিয়ে দাঁড়ালো। মেজ বউ মাটিতে চুপ করে মাথা নিচু করে বসেছিল। সামনে একটা পাত্রে ভাত, তরকারি, গামছা দিয়ে ঢাকা দেওয়া। পিসিমা দেখিয়ে বললেন, তুমি বলো বৌমা, এই এত ভাত তরকারি একটা মানুষ খেতে পারে? এটা ঘরে নিয়ে যাওয়া হচ্ছিল ছেলের জন্য, অথচ বারবার করে মানা করা হয়েছে। শিবচরণের কানে গেলে আর রক্ষা নেই, এই ঘাড় ধরে তাড়িয়ে দেবে। বৌমা তুমি গৃহিণী, তুমি এর বিচার করো বৌমা, তুমি এর বিচার করো। এই বলে পিসিমা যেন একটা বড় কাজ শেষ করে হাঁপ ছেড়ে বাঁচলেন। তার চিৎকারে বাড়ির চাকর, দাসী, লোকজন যে যেখানে ছিল ছুটে এসে তামাশা দেখতে দাঁড়িয়ে পড়ল। আর সেই ভিড়ের মাঝেই চুপ করে বসে রইল ওই বাড়ির মেজ বউ।
আর তার সামনে দাঁড়িয়ে এ বাড়ির গৃহিণী হরিলক্ষ্মী। এত ছোট, এত তুচ্ছ একটা বিষয় নিয়ে এত বড় কুৎসিত কাণ্ড ঘটতে পারে এ কথা লক্ষ্মীর কল্পনাতেও ছিল না। সে কোনো উত্তর দেবে কি? অপমান, অভিমান আর লজ্জায় মুখ তুলতেই পারল না। এই লজ্জা অন্য কারোর জন্য নয়, নিজেরই জন্য। চোখ দিয়ে তার অশ্রু গড়িয়ে পড়তে লাগল। তার মনে হলো এই অসংখ্য মানুষের সামনে যেন ধরা পড়ে গেছে সেই, আর যেন বিপিনের বউই এখন তার বিচারক। 2-3 মিনিট এমনভাবেই কেটে গেল। তারপর হঠাৎ প্রবল চেষ্টা করে নিজেকে সামলে নিয়ে লক্ষ্মী বলল, পিসিমা, তোমরা সবাই একটু এই ঘরটা থেকে যাও তো। তার ইঙ্গিতে সবাই বেরিয়ে গেলে লক্ষ্মী ধীরে ধীরে মেজ বউয়ের কাছে গিয়ে বসল। হাত ধরে তার মুখ তুলে দেখল। তারও 2 চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। সে বলল, মেজ বউ, মেজ বউ, ওঠো, ওঠো, দেখো আমার দিকে। মেজ বউ, আমি যে তোমার দিদি। এই বলে হরিলক্ষ্মী নিজের আঁচল দিয়ে মেজ বউয়ের চোখের জল মুছিয়ে দিল। আমাদের গল্প ফুরলো, নোটে গাছটি মুড়লো। তাহলে আজ আসি। আবার আসবো পরের বুধবার ঠিক রাত 9:30টায় নতুন একটি গল্প নিয়ে টক থিয়েটারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, পাওয়ার্ড বাই ওয়ান ফেদার এন্টারটেইনমেন্ট।